নমস্কার মলয়দা, গতকাল কোর্টরুমের মধ্যে আপনি ছিলেন, যে রুদ্ধশ্বাস একটা পর্ব চলছিল, অসংখ্য সরকারি কর্মচারীদের দীর্ঘশ্বাস যার সঙ্গে জড়িত ছিল, সেই মুহূর্তটার অভিজ্ঞতা কি? জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্রার বেঞ্চের সামনে তখন আপনাদের আইনজীবীরা রয়েছেন, রাজ্য সরকার যারা আপনাদের ডিএ আটকানোর জন্য লড়াইটা করছেন, কপিল সিবাল ছিলেন না। একটু ঘটনা পরম্পরাগুলো দ্রুত আমাদের দর্শকদের জন্য বলবেন। হ্যাঁ, দেখুন, কালকে 2টো থেকে মামলাটা ছিল। আমরা সাধারণত 2টোর আগেই ঢুকি, সাধারণত আধ ঘন্টা 15 মিনিট আগে। সেভাবেই আমরা ঢুকেছিলাম। আমি 15 মিনিট আগেই ঢুকেছিলাম। প্রায় 2টো বাজতে 5-7 মিনিট বাকি যখন, বিকাশবাবু বহু আগেই ঢুকে বসেছিল। কিন্তু পিটিশনার অর্থাৎ সরকারের পক্ষ থেকে আমরা দেখছিলাম কোনো উৎসাহ নেই। উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি না। কয়েকজন জুনিয়র আইনজীবীকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং চেয়ারও কিন্তু ফাঁকা। কিছুক্ষণ পরে আপনার ওই হুফেজা আহমেদি তিনি আসলেন এবং ওই ফক্স অ্যান্ড মণ্ডল নামে যে আপনার আইনি যে ফার্ম, তার একজন আইনজীবী তিনি কিছু একটা বলতে গেলেন যে কপিল সিব্বালের আসতে দেরি হবে, এই ধরনের একটা কথা আমাদের মনে হলো। তখন মাননীয় সঞ্জয় কারোল বলল যে 62 পাতারই যে পিটিশনটা দিয়েছিল সেটা তারা জানে তো যে তাদেরই তৈরি করা, আপনি পড়ুন। অল্প বয়সী আইনজীবী তিনি কিন্তু ওটা পড়তে শুরু করলেন। বেশ কিছুটা পড়ার পর বলছে তো এটা রিপিটিশন হচ্ছে, এটার মধ্যে তো আর কিছু নেই। তখন হুফেজা আহমেদি উঠে কয়েকটি কথা বলা শুরু করলেন, তাকেও থ্যাংক ইউ বলে জাজেরা বসিয়ে দিলেন। এবার কিছুটা সময় পরে দেখলাম আমাদের যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলতে বলল। তার আগে অবশ্য করুণা নন্দী তিনি বলতে উঠেছিলেন, তাকেও বলেছেন যে আপনি কতক্ষণ বলবেন, বলে যে 10 মিনিট। বলে না, 10 মিনিট না, আপনি 4-5 মিনিট, মানে অল্প সময়ের মধ্যেই বলার কথাটা কিন্তু তারা সব মানে আইনজীবীদের বলতে শুরু করলো। হন্তদন্ত হয়ে মাননীয় কপিল সিব্বাল ঢুকলেন। আই এম সরি যে সময়টা দেরি হয়ে গেছে। তখন বললেন না, আপনার যে বক্তব্যটা সেটা আমাদের শোনা হয়ে গেছে। তখন তিনি 5 মিনিট সময় চাইল, মাত্র 5 মিনিট। মানে যিনি এর আগের দিন বলেছেন 2 দিন সময় চাই, একদম মানে 1 থেকে 2 দিন সময় লাগবে, সেটা নিয়ে আমরাও চিন্তিত ছিলাম, কর্মচারী সমাজও চিন্তিত ছিল। কিন্তু তিনি তখন 5 মিনিট সময় প্রার্থনা করলেন। তখন সেটাকে রাজি হলো। তিনি বলতে যাচ্ছেন, আবার সেই রিপিটেশন হচ্ছে, আপনি নতুন কিছু থাকলে বলুন। তখনই তিনি 12টা রাজ্যে যে ডিএটা যে কেন্দ্রীয় হারে দেয় না সে কথাটা উত্থাপন করতে গিয়েছিলেন। তখন আমাদের মাননীয় বিকাশবাবু বলছে যে অন্য স্টেটের কে কেন সংযুক্ত করার কথা এখানে আসছে, যে রাজ্যের ডিএ সে রাজ্যে তারা বলবে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ। এখানে কিন্তু কোন রাজ্য কিভাবে ডিএ দিল সেটা বিচার্য বিষয় নয়। বিকাশবাবু কাউন্টার করলেন। হ্যাঁ, কাউন্টার করলো। তখন আর তিনি বললেন না, দেখলাম বসে পড়লো। তার 2 মিনিট পরে তিনি বেরিয়ে গেলেন। কপিল সিবাল হ্যাঁ, হয়ে গেল। মানে 5 মিনিট সময় প্রার্থনা করলেন, 3.5 মিনিটে ওইসব লজিকগুলো দেওয়ার চেষ্টা করলেন যে অন্যান্য রাজ্যে কি হচ্ছে। তারপরেই বিকাশবাবু কাউন্টার করলেন, তখন তিনি বসে পড়লেন এবং বসে পড়ার কিছুক্ষণের মধ্যে তিনি কপিল সিবাল কোর্টরুম ছাড়লেন, তাই তো? একদম। দেখুন, আমাদের মনে হয়েছিল কপিল সিব্বাল এর আগে বড় মানে 1 থেকে 2 দিন সময় লাগবে, 62 পাতার মানে পিটিশন জমা করেছে। তারা ভেবেছিল যদি না আসে তাহলে বোধহয় মামলাটা পিছিয়ে যাবে বলে আমাদের মনে করা হচ্ছে। এই 62 পাতা এবং 2 দিন সময় চাওয়া, 62 পাতার একটা রিভিশন দেওয়া, মানে সামারি পিটিশন দেওয়া এবং তারপর 2 দিন সময় চাওয়া, এই দুটোতেই সন্দেহটা তৈরি হয়েছিল। তারা ভেবেছিল যে তাকে বাদ দিয়ে হয়তো শুনানি হবে না। বিকাশবাবু কতক্ষণ বললেন? বিকাশবাবুও 10 মিনিট চেয়েছিল। বিকাশবাবুও বলতে গিয়েছিল, বিকাশবাবুও বলেছে তার রিপিটিশন হয়েছে, সেটা জাজ কিন্তু বলেছে যে হ্যাঁ এগুলো আমরা আগে বলেছি, আমাদের সবই মানে মানে বিভিন্ন যে রিপোর্টগুলোর মধ্যেও আছে। বিকাশবাবু বসে পড়েছে। অর্থাৎ আপনি দেখুন। আচ্ছা, আর দুটো ছোট প্রশ্ন, সেটা হচ্ছে করুণা নন্দী কিছুক্ষণ বোধহয় সওয়াল করছেন, কতক্ষণ? 3-4 মিনিট 3-4 মিনিট সওয়াল করেছেন একটি সংগঠনের হয়ে। আর মিস্টার পাটোয়ালিয়া বোধহয় মানে খুব অল্প সময় নিয়েছে। এবং ব্যাপারটা কি, আমরা যেগুলো আগে বলেছি আমাদের যারা মানে মামলাকারী তারা তো সেগুলোই বলবে। এছাড়া সব মিলিয়ে সুপ্রিম কোর্টে গতকাল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে কতক্ষণ ডিএ মামলার শুনানিটা হয়েছে? দেখুন, যখন সরকার পক্ষকে পেল না 1 নম্বর 2 নম্বর এবং একটা কাকতালীয় ঘটনা আমি বলছি,
যেটা হচ্ছে আমাদের 22শে নভেম্বর 28শে নভেম্বর 2022-এ মাননীয় আইনজীবী মুকুল রোহতগি শুনানি করেছিলেন সরকারের হয়ে, এবং তখনও জাজেরা আসেনি, মুকুল রোহতগি কিন্তু চলে এসছে। তখন আমি ভাবলাম এগুলো কিন্তু অনেকেরই কিন্তু জানা থাকে না, আমি কিন্তু পরিষ্কারভাবে আমি লিখা কি আমি দেখলে তো মুকুল রোহতগিকে কি আবার কি নিয়ে আসলো নাকি, কারণ তিনি তো সওয়াল জবাব করেছিলেন। কিন্তু দেখলাম মুকুল রোহতগি আর একটা মামলার হয়ে এসছিল, অর্থাৎ তিনি তখন তাকে সওয়াল জবাব করতে বললো। তারাও ওই 2-3 মিনিটের মতো। এটা কবে? গতকাল, মানে আমাদের ডিএ মামলার আগে, তখন বাধ্য হয়ে ওদের মামলাটা নিয়ে নিল। আচ্ছা, তারপরে যখন তারা চলে গেল, তখন ওই ফক্স অ্যান্ড মন্ডলের আইনজীবী তিনি তখন ওই পিটিশনের ব্যাপারটা বললো, তখন তাকে পড়তে বলল। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করি। আমার মনে হয়েছে বারবার 8 তারিখ যখন এই শুনানিটা হলো, স্বাভাবিকভাবে 15 দিন বা 2 সপ্তাহ রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে সামারি রিভিশনটা দেওয়ার, এবং সে তার কপি যখন আপনাদের আইনজীবীদের কাছে আসবেন, আপনাদের আইনজীবীরা 7 দিন সময় পাবেন। ফলে 8 তারিখ থেকে যদি এই 3টে সপ্তাহ 3-6-18 বা 3-7-21 ধরা হয়, তাহলে তো এই মাসটা শেষ হয়ে যাবে। এই মাসের শেষে তো দুর্গাপুজো। একটা ধারণা বাজারে তৈরি হয়েছে যে দুর্গাপুজোর আগেই বোধহয় রায়টা বেরিয়ে যাবে, হুইচ ইজ নট ট্রু, তাই তো? একদমই না, দুর্গাপুজোর আগে রায় বেরোতে পারবে না। ঠিক। কারণ কি, দেখুন ওদের মানে সরকার পক্ষে 2 সপ্তাহ, আমাদেরকে 1 সপ্তাহ, তাহলে 3-7-21 দিন তো আমাদের ধরতেই হবে, ধরতেই হবে। তারপরে 15 দিন 2 সপ্তাহ সময় দিতে হবে। 7 দিন সুপ্রিম কোর্ট ছুটি থাকে দুর্গাপুজোর উপলক্ষে। সেটা থাকলে পরে না, শুনুন, সেটা থাকলে পরে তারা কিন্তু এখানে এটা লিখবে, অর্ডারটা লিখবে, সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরা কাজটা করে রাখার সময় পাবে, আরো বেশি পাবে বলে আমরা মনে করছি। ঠিক। তার মানে লক্ষ্মী পুজোর পর অক্টোবর মাসের 2nd বা 3rd উইক, 4 থেকে 5 সপ্তাহের মধ্যে অর্ডারটা বেরোবে। এবং আরো একটা কারণ বলছি, যেহেতু সুপ্রিম কোর্ট সরকারকে সময় দিয়েছিল 6 সপ্তাহ, তাহলে নিশ্চয়ই 6 সপ্তাহ 7 সপ্তাহ পরে অর্ডারটা বার করবে না, তাহলে ডিসক্রেডিট মনে করবে অনেক কর্মচারী সমাজ, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী। আচ্ছা মৌলানা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে এটা 2022 সালের সেই 28শে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে এসএলপি রাজ্য সরকার ফাইল করেছিল। তারপর থেকে জাস্টিস চন্দ্রচূড়ের যখন চিফ জাস্টিস, তারপর জাস্টিস দীনেশ মাহেশ্বরী, জাস্টিস ঋষিকেশ রায়দের বেঞ্চ করতে করতে প্র্যাকটিক্যালি আমি হিসাব করে দেখেছিলাম 2 বছর 12-12-24, 2-26 আর প্লাস মার্চ মাস, মানে প্র্যাকটিক্যালি 29 মাস। এই 29 মাস বাদে শেষ পর্যন্ত 25শে মার্চ, যদি ভুল বলি বলবেন, জাস্টিস সঞ্জয় কারোল তিনি তাঁর হাতে মামলাটা আসে। আপনার কি মনে হয়েছে যে বিকজ অফ জাস্টিস সঞ্জয় কারোল শেষ পর্যন্ত এই মামলাটা এতটা এক্সপিডাইট করলো? আমি তো দেখুন এর আগেও কোনো বিচারপতিকে ছোট না করে না, ব্যাপারটা হলো দেখুন, সঞ্জয় কারোলকে হাতে যখন মাননীয় ঋষিকেশ রায় যখন রিটায়ার করলো, তারপরে যখন মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চে আসলো, তিনি প্রথম যে কথাটা বলেছিল যে আমি ডিএ মামলা সম্বন্ধে ওয়াকিবহাল, আমি ডিএ মামলাটি শুনবো। এবং তিনিই কিন্তু ডেট দিলেন, তিনি ডেট দিলেন 22/4/25। 22/4/25-এ কোনো কারণে, অজ্ঞাত কারণে 3 জাজেস বেঞ্চ হলো, মাননীয় সঞ্জয় কারোল আসলেন না। তারপরে কোর্ট রেজিস্ট্রার আবার ডেট দিলেন, সেটা দিলেন আপনার ওই 7/5/2025। সেদিন কিন্তু মাননীয় সঞ্জয় কারোল আসলেন। প্র্যাকটিক্যালি 7ই মে 2025 থেকে 7ই মে 2025 থেকে এই মামলাটা শুরু। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আমি সেদিনই বললেন যে আমি 14 তারিখ শুনবো, 14 মে। আমার বারবার মনে হয়েছে, ধরুন এই ফেজে জাস্টিস সঞ্জয় কারোল প্রিজাইডিং জাজ, তার সঙ্গে জাস্টিস প্রশান্ত মিশ্র কিংবা জাস্টিস সঞ্জীব মেহতা কখনো কখনো ছিলেন। এই ফেজে টোটাল কটা শুনানি হয়েছে, মানে কটা ডেট পড়েছে, এইটা একটু আমাদের দর্শকদের জন্য বলবেন। মানে 25শে মার্চ 2025 থেকে টিল ডেট এই সেপ্টেম্বরে গতকাল পর্যন্ত 13 নম্বর শুনানিতে এই মামলা শেষ। 13টা শুনানির মধ্যে 5টা ডেটে বোধহয় শুনানি হয়নি, তার যথেষ্ট কারণ, কিন্তু 8টা ডেটে এক্সস্টিভ শুনানি হয়েছে, কম বেশি শুনানি হয়ে একদম মামলা শেষ। আচ্ছা এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আপনার কাছে, সরকারের পক্ষ থেকে এগুলো আমি একটু ঝালিয়ে নিচ্ছি, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের এগুলো বেশি করে জানা দরকার। সেটা হচ্ছে একটা রাজ্য সরকার, ধরুন গতকাল কোর্ট রুমের মধ্যে যদি আমি ভুল না বলি 3 জন খুব প্রখ্যাত আইনজীবী মানে রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন। জাস্টিস মাফ করবেন, আইনজীবী কপিল সিবেল ছিলেন, আপনি আইনজীবী মনু সিংভি, অভিষেক মনু সিংভি ভার্চুয়ালি ছিলেন কি? কালকে ভার্চুয়ালি ছিলেন। আর কে ছিলেন? হুফেজা আহমেদ ছিলেন, আপনার শ্যাম দেওয়ান। তার মানে কালকে প্রখ্যাত আইনজীবীদের মধ্যে 4 জন ছিলেন, ইন অ্যাডিশন টু ফক্স অ্যান্ড মন্ডলের অন্যান্য আইনজীবী যারা আছে। এর আগে সম্ভবত মুকুল রোহতগি রাজ্য সরকারের হয়ে মামলা লড়েছেন, তাই তো?
হ্যাঁ, সে একদম প্রথমে একটাই লড়েছি। হ্যাঁ, তারপরে রাকেশ দ্বিবেদী লড়েছেন। আমি প্রথম দিনের আমার লিস্টটা আছে, সেখানে ছিল শ্যাম দেওয়ান, হুফেজ আহমেদি, কপিল সিব্বাল, রাকেশ দ্বিবেদী, এমনকি কল্যাণ ব্যানার্জি, অভিষেক মনু সিংভি, তিনি অনলাইনে ছিলেন। এছাড়া আরো আইনজীবী ছিলেন যাদের নামটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। জুনিয়র টিমটা একটা বড় টিম ছিলেন, এবং ফক্সেন মন্ডলের টিমটা ছিলেন। মানে আলটিমেটলি হাত ছিল একদম 4 তারিখ। কিন্তু কালকে দেখলাম মনে হচ্ছে কি হাল ছেড়ে দিয়েছে। এবং এটাও কালকে দেখলাম যে মাননীয় যে জাজদ্বয় তারা কিন্তু একদম ডিটারমিন্ড ছিলেন যে কালকে মামলাটা শেষ করবই। এবং আমরা আরো একটা সমর্থন পেয়েছি সর্বোচ্চ বিচারপতি, প্রধান বিচারপতি, যে সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, তিনি কিন্তু আমাদের মামলাটাকে পাঠ করেছে এবং স্পেশাল বেঞ্চ করেছে। এবং কালকে যদি না হতো আজকে মামলাটা আজকেও মামলাটা ডেট ছিল পাঠটা, আপনি বলছিলেন একটু আগে, আজকেও ছিল, আজকে হয়ে যেত। মানে যদি গতকাল পুরো মানে শুনানিটা না হতো তাহলে আজকেও হয়ে যেত। আমি আজকের এই পর্যায়ে আমি একটুখানি ছোট্ট করে ফ্ল্যাশব্যাকে গিয়ে বলবো যে আমি দুটো ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করবো, কেন আমাদের দর্শকরা সবাই এটা সম্বন্ধে আগ্রহী আছেন বলে বলছি। সেটা হচ্ছে যে একটা সময় আপনাদের অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি মামলাটা ছেড়ে দিয়েছেন। কে ছিলেন প্রথম দিকে? মাননীয় আমজাদ আলী। মাননীয় আমজাদ আলী সরে গেলেন। তারপর যখন বিকাশবাবুর কাছে গেলেন মামলাটা নিয়ে, আপনারাই গিয়েছিলেন তো? হ্যাঁ। বিকাশবাবুর ফার্স্ট রিয়াকশন কী ছিল? দেখুন, ব্যাপারটা কি, এই যে আমাদের আমজাদ আলী মহাশয় ট্রাইব্যুনাল থেকে একদম আপনার যে আমরা যে প্রথম রায়টা পাই, ডিএস দ্য লিগালি এনফোর্সেবল রায়, সেই পর্যন্ত কিন্তু তিনি লড়াইটা করেছেন। এবং আমরা ওনার দুর্দান্ত সওয়াল জবাব এবং প্রচন্ড ভারী কি আওয়াজ, আমরা মারাত্মক স্যাটিসফাই। আমাকে না ঠিক আছে, আপনি আপনার আমজাদ আলীর প্রতি কৃতজ্ঞতা আছে, এটা থাকাটা উচিত। কিন্তু তিনি ওই তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, করে তারপরে তখনই তিনি বললেন যে আমি মামলাটা লড়বো না। তার একটা যথেষ্ট কারণ উনি আমাদেরকে বললেন। যাই হোক, বললো যে আমি এনওসি দিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা যা। আমজাদ আলী এনওসি দেওয়ার পর বিকাশবাবুর কাছে গেলেন, বিকাশবাবু এক কথা অ্যাকসেপ্ট করলেন মামলাটা? বিকাশবাবু তো অ্যাডেড হিসাবে ছিলেন। আমরা তো সত্যি কথা বলতে কি বিকাশবাবুকে অ্যাডেড হিসাবে রেখেছিলাম। তখন আবার সে মারা যায়, বুঝলেন তো? কি মানে স্বপন কুমার দে বলে একজন ফিনান্সের, তাকে আমরা তার হয়ে বিকাশবাবুকে রেখেছিলাম। এই ইতিহাসটা আমাদের জানা ছিল। বিকাশবাবু, যার জন্য বিকাশবাবু কিন্তু আপনার স্যাটে গিয়ে মামলা লড়েছে। বিকাশবাবু ছিলেন মামলাটার মধ্যে, অপরিসীম সাহায্য উনি করেছেন, বিকাশবাবুর নিতে কোনো অসুবিধা হয়। এখন তো ফিরদৌস শামীম, রূপা বিশ্বাসেরাও রয়েছেন আপনাদের সঙ্গে। আমি আজকে শেষ প্রশ্ন আপনাকে করবো। মৌলাবাবু, আপনার পরিচিতি, আপনার সঙ্গে আমারও পরিচিতি, দীর্ঘদিনের আমি চিনি আপনাকে। আপনি মনে প্রাণে একজন ভারতের জাতীয় কংগ্রেসের সৈনিক, সমর্থক, কর্মী, লড়াইয়ের ময়দানে ছিলেন, আছেন, সবাই জানি। কিন্তু কোনো একটা জায়গায় কি কোনো মনের মধ্যে যন্ত্রণা হয়নি যখন চোখের সামনে দেখেছেন অভিষেক মনু সিংভি? তিনি তো কংগ্রেসেরই সাংসদ, তিনি তো রাহুল গান্ধীর খুব কনফিডেন্সের লোক। এই মানুষটি সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য মামলা লড়ছেন, অপরপক্ষে আপনারা দাঁড়িয়ে লড়াইটা লড়ছেন। কোনো একটা জায়গায় কি বুকে যন্ত্রণা হয়নি? না, দেখুন, এই ব্যাপারটাতে আমাদের বিন্দুমাত্র যন্ত্রণা হয়নি। কেন বলছি? নাকি লুকোচ্ছেন? না, একদমই না। আমরা বলছি, দেখুন, ব্যাপারটা কেউ বলতে পারবে না এই অভিষেক মনু সিংভির জন্য আমরা। উনি তো জানেন যে আপনারা কনফেডারেশন যে মামলাটা শুরু করেছেন, কনফেডারেশনের মুখ হচ্ছেন মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, এরা প্র্যাকটিক্যালি মনে প্রাণে কংগ্রেসের ঘরানার লোক, ফলে তার বিরুদ্ধে লড়ছেন। একদম ওনার তো জানা উচিত বা জেনে নেওয়া উচিত ছিল। উনি জানেন, নিশ্চিতভাবে জানেন, এটা ভাবার কোনো। আমরা প্রদেশ কংগ্রেসে গিয়ে কাউকে রিকোয়েস্ট করিনি এই কথা। এমনকি দেখুন, আমরা এটা দলের তরফ থেকে করা উচিত ছিল। আমরা এখনো মনে করি যে আমরা সরকারি কর্মচারী, সবার হয়ে লড়ছি, প্রত্যক্ষভাবে রাজনীতি করতে পারি না। কংগ্রেস আমরা বলতে পারি না যে আমরা কংগ্রেস। না, সেটা ঠিক আছে, আপনার যুক্তিটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যন্ত্রণার জায়গাটা থাকা উচিত। নিশ্চিত আছে, আপনি হয়তো সারফেসে বলছেন না, বলে একটু মাঝে দুঃখ হয় ঠিকই, অনেক সময় বলি। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করি, জিতছেন? দেখুন, একদম 100% যদি বলি তাহলে সর্বোচ্চ আদালতে অপমান করা হবে। আমরা 99% আমি গতকালও বলেছি, আজকেও বলছি, 99% রায় আমাদের পক্ষে, অর্থাৎ কর্মচারী সমাজের। শেষ করতে গিয়েও আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে মৌলাদা। সেটা হচ্ছে যখন 2016, 17, তারপরে 2022 সুপ্রিম কোর্ট, আপনি রিটায়ার্ড কর্মচারী, আপনি অবসর নিয়েছেন, আপনি শ্যামলবাবু আপনার অবসর নিয়েছেন, কোনো একটা সময় মনে হয়নি যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছি, ঢাল নেই, তরোয়াল নেই, দুই নেই দিরাম সর্দার, ফ্লাইট বুক করছেন, দিল্লিতে যাচ্ছেন, পকেটে পয়সা খরচা করছেন, অবশ্যই সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রচুর আপনাদের পাশে রয়েছেন, কোনো একটা জায়গায় কি মনে হয়নি যে ঘরে খেয়ে বোনের মোষ তাড়াচ্ছি? দেখুন, আমিও ছাত্র পরিষদ করা ছেলে, শ্যামল মিত্রও তাই।
এখন ব্যাপারটা, আমরা তো সংগঠন করা ছেলে, আমরা যখনই চাকরি পাই আমরা সংগঠনে ভুক্ত হয়ে যাই। আমরা সবসময় কর্মচারী সমাজের যদি অসুবিধা, বৃহত্তর সমাজের কথা চিন্তা করে করেছেন, নো ডাউট। এখন এক্ষেত্রে যদি আমি মনে করি যে আমার কি দরকার, ঘরের খেয়ে বোনের মস্ত, তাহলে তো মানে কোনো কর্মী সংগঠনই আর গড়ে উঠবে না। এখন দেখুন, সত্যি কথা বলতে এটা আমাদের বলতে দ্বিধা নেই, আমরা যখন মামলা করেছি কোনো সংগঠন তো ছিল না। এটা আমার মাঝে মাঝে একটা কথা মনে হয় যে সেরা বাঙালি লড়াইয়ে মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র নামটা কিন্তু ঢুকে গেছে। আপনারা স্বীকার করুন না করুন, কর্মচারী সমাজের পক্ষ থেকে এই কথাটুকু বলে আপনাকে অনেক ধন্যবাদ জানালাম যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আজকে সরাসরি বাংলার বার্তার দপ্তরে এসে এতক্ষণ সময় আমাদের দিলেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, লড়াই জারি রাখুন মলয়দা।